আমি একজন কাজের ছেলে ছিলাম। ওই বাড়ির মালকিন খুব সুন্দর ছিলেন দেখতে। যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক প্রত্যেকদিন রাতে তার বউয়ের সঙ্গে ঘুমাতে বলতো। আমার নাম রোহিত। আমি একটি গরিব ঘরের ছেলে ছিলাম। 15 বছর বয়সে টাকা ইনকাম করার জন্য শহরে চলে এসেছিলাম। আমার বাবা কাজ করতে পারতেন না, উনি সবসময় অসুস্থ থাকতেন। বাধ্য হয়ে আমাকে ঘরের দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হয়েছিল। তাই এত অল্প বয়সে আমাকে শহরে আসতে হয়। 15 বছর বয়সে শহরে আসার পরে 2-3 বছর আমি একটা ধাবায় কাজ করছিলাম। সেখানে যা টাকা পয়সা ইনকাম করতাম তার 2 ভাগ বাড়িতে পাঠিয়ে দিতাম এবং কিছুটা আমার কাছে রাখতাম। ওই ধাবাতে কাজ করার সময় খাবার খরচা আমার লাগতো না, তাই যা টাকা ইনকাম করতাম তার 2 ভাগ বাবাকে পাঠিয়ে দিতাম। বেশ কয়েক বছর এই ধাবাতে কাজ করার পরে একটা বড় বাড়িতে কাজ করতে যাই। ওই ধাবার মালিক কিছু অসুবিধার জন্য তার নিজের ধাবা তুলে দেয়। যেহেতু আমি বেশ কয়েক বছর সেখানে কাজ করেছিলাম, তাই ধাবার মালিক জানতো এই অজানা অচেনা শহরে আমার কাজ পেতে অসুবিধা হবে। তাই মালিক আমার একটা অনেক বড় বাড়িতে কাজের ব্যবস্থা করেছিল। আমার ধাবার মালিক খুব ভালো ছিল। ওনার পারিবারিক কিছু সমস্যার জন্য ধাবা বন্ধ করে দেয়। তারপর আমি চলে আসি নতুন মালিকের বাড়িতে। নতুন মালিক আগের মালিকের থেকেও বেশি টাকা দিতেন ও আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। নতুন মালিক বলে দিয়েছিলেন উনার বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে, উনি আমাকে ডবল স্যালারি দেবেন। আগে ধাবায় কাজ করে আমি যা টাকা পেতাম, এই নতুন মালিকের বাড়িতে তার থেকে ডাবল টাকা পাই। মালিক ও মালকিনের 8 বছর হয়ে গেছে বিয়ে হতে, কিন্তু ওদের কোনো বাচ্চা নেই। এত বড় বাড়িতে ওরা একাই থাকে। এই বাড়িতে আর কোনো কাজের মাসি বা কোনো কাজের ছেলেও নেই। আমি একাই কাজ করতাম। তারা খুব বেশি কাজের লোক রাখতো না, কারণ তারা কারো ওপর বিশ্বাস করতো না এবং আমার ধাবার মালিক এই মালিককে বলেছিল আমি খুব ভালো কাজ করি এবং আমি একজন বিশ্বস্ত ছেলে, তাই নতুন মালিক আমাকে কাজে রেখেছিলেন। ওদিকে আমার বাবা মাকে যখনই ফোন করতাম, বাবা খুব আফসোস করত এবং বলতো এত ছোট বয়সে আমি তোমার উপর কাজের চাপ কখনোই দিতাম না যদি আমার শারীরিক অবস্থা ভালো থাকতো। আমার খুব কষ্ট হয়, তুমি এত কম বয়সে আমাদেরকে টাকা ইনকাম করে দিচ্ছ। আমার সবেই 19 বছর হয়েছিল। তখন আমি বাবাকে বুঝিয়ে বলতাম এবং বাবাকে সান্ত্বনা দিতাম, ভগবান যার সঙ্গে যা করে সেটা ভালোর জন্যই করে। কাজের শেষে প্রত্যেক দিন আমি বাবা মায়ের সঙ্গে কথা বলে নিতাম। এই বাড়িতে মালকিনকে আমি খুব বেশি দেখতে পেতাম না। উনি সারাক্ষণ নিজের ঘরের মধ্যেই থাকতেন। উনি কোনো কাজবাজ করতেন না। ওই জন্যই তাদের 24 ঘন্টার জন্য একটা কাজের লোকের প্রয়োজন হতো। বাড়ির বাইরে 2টো ছোট ঘর ছিল, ওই ঘরে আমি থাকতাম। আমার মালকিন খুব সুন্দর ছিলেন দেখতে। যখনই আমি ঘর পরিষ্কার করতাম এবং ওনার ছবি দেখতাম, তখন বিশ্বাস করতে পারতাম না যে উনি 8 বছর আগে যতটা সুন্দর ছিলেন আজও ঠিক ততটাই সুন্দর হয়ে আছেন। মালকিন এতটাই সুন্দর ছিলেন দেখতে যে ওনাকে দেখে কেউ বলবে না যে 8 বছর আগে বিয়ে হয়েছে। ঘরে বেশ কয়েকটা জায়গায় ওনার ছবি লাগানো ছিল। যখনই আমি মালকিনের ছবির দিকে দেখতাম তখন তাকিয়ে থেকে যেতাম। একদিন ঘর পরিষ্কার করার সময় মালকিনের ছবির দিকে আমার নজর যায়। মালকিনের ছবির দিকে নজর যেতে আমি তাকিয়ে থেকে যাই। খেয়াল করিনি যে পেছন দিকে মালিক দাঁড়িয়ে আছেন। আমি যে ঘুরে দেখি উনি আমার দিকে তাকিয়েছিলেন। তখন বুঝতে পেরেছিলাম মালকিনের ছবির দিকে তাকানোর জন্য উনি আমার দিকে অনেক বেশি রেগে তাকিয়েছিলেন এবং অনেক বেশি জোর আওয়াজে বললেন, এদিক ওদিক না তাকিয়ে বাড়ির কাজ করে মন দাও। মালিক বেশিরভাগ সময় বাড়ির থেকেই অফিসের কাজগুলো করতেন। উনি অফিসে খুব কম যেতেন। উনি আমার সঙ্গে এমনি খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু যখনই মালকিনের ব্যাপারে কোনো কথা হতো উনি আমার দিকে অনেক রাগীভাবে তাকাতেন ও অনেক রাগী মুড নিয়ে আমার সঙ্গে কথা বলতেন। সেদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ করে দেখি মালকিন রান্নাঘরে ঢুকে পড়েন এবং আমাকে বলেন, রাজু আমার জুসটা রেডি করে দাও। আমি সেদিন প্রথম মালকিনের রান্নাঘরে দেখেছিলাম। উনি সাধারণত বাড়ির কোনো কাজ করতেন না। মালকিনের মুখ থেকে রাজু নাম শুনে মালকিনকে বলি, ম্যাডাম আমার নাম রোহিত। মালকিন তখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসেন ও বলেন, সরি, ভুলে গেছিলাম তোমার নাম রোহিত। তখন দেখি মালিক রান্নাঘরে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন। মালিককে হঠাৎ করে দেখে আমি জিজ্ঞাসা করি, মালিক আপনার কি কিছু লাগবে? মালিক তখন অনেক রেগে আমার দিকে এগিয়ে এসে বলেন, আমার কখন কি লাগবে না লাগবে তোকে ঠিক জানিয়ে দেব। আমার উপরে হুকুম করার আস্পর্ধা দেখাবি না।
আমি তো কিছুই বুঝতে পারছিলাম না মালিক আমার সঙ্গে মাঝে মধ্যে এরকম ব্যবহার কেন করতেন। মালকিন তখন মালিককে এক সাইডে নিয়ে গিয়ে আস্তে করে বলেন, তুমি প্রত্যেকটা কাজের ছেলের সঙ্গে এরকম করো। এর আগের যে কাজের ছেলে রাজু ছিল, তুমি ওর সঙ্গেও এরকম করছিলে, তাই রাজু আজ কাজ ছেড়ে চলে গেছে। কাজের ছেলেদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো, নাইলে কেউ আমাদের বাড়িতে কাজ করতে চাইবে না। মালকিন যদিও বা এই কথাগুলো আসতে বলছিলেন, কিন্তু আমি শুনে নিয়েছিলাম এবং ভাবছিলাম আমার আগের চাকরটার সঙ্গে না জানি কি হয়েছিল, সে যে কাজ ছেড়ে পালিয়ে গেছে। আমার এই বাড়িতে কাজ করতে মোট 10 দিন হয়েছিল। তারপর মালকিন জুসের গ্লাসটা এক হাতে নিয়ে মালিকের সঙ্গে রান্নাঘর থেকে চলে যান। তার কিছুক্ষণ পরে আমার রান্নাবান্না হয়ে গেলে মালিক ঘরে এসে আমাকে অনেক রেগে বলেন, খাওয়া দাওয়া হয়ে গেলে আমার রুমে আসবে, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। মালিকের মুখ থেকে জরুরি কথা শুনে তো আমি ভয় পেয়েছিলাম। তারপর রান্না বান্না করে টেবিলের মধ্যে সমস্ত খাবার এনে রেখে দিয়ে মালিক ও মালকিনকে দেখে দিই। ওনাদের খাওয়া শেষ হলে আমি রান্নাঘরে বসে খেয়ে নিই। খাওয়ার পরে আমি বাড়িতে ফোন করি এবং বাবার সঙ্গে ফোনে কথা বলা শুরু করেছিলাম। ঠিক তখনই মালিক রান্নাঘরে এসে দাঁড়িয়ে পড়েন। ওনাকে দেখে আমি ভয়ে ফোনটা রেখে দিই। উনি তখন বলেন, তোকে বলেছিলাম না খাওয়া দাওয়া করে আমার ঘরে আসবি, তোর সঙ্গে জরুরি কথা আছে। আমি তখন ভয়ে মালিককে বলি, মালিক আমি ভুলে গেছিলাম। তখন কাছে এসে আমার শার্টের কলার ধরে বলেন, যতটা বলছি ততটাই কর, ওর থেকে বেশি করার চেষ্টা করবি না, আর তাড়াতাড়ি আমার রুমে আয়। আমার তো খুব টেনশন হচ্ছিল এটা ভেবেই যে মালিক আমাকে কি এমন কথা বলার জন্য নিজের ঘরে ডাকছেন। রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে আমি মালিকের ঘরে গেলাম। মালিকের ঘরে ঢুকতেই উনি বলেন, ভিতরে আয়। ভিতরে গিয়ে দেখি মালিক একটা নতুন ড্রেস বের করেছেন। নতুন ড্রেসটা বের করে আমাকে বলেন, এই ড্রেসটা পরে আয়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না মালিক কি করতে চাইছিলেন। তারপর আমি জিজ্ঞেস করলাম, এত সুন্দর ড্রেস এত রাতে পরে আমি কোথায় যাব মালিক? উনি তখন বলেন, ড্রেস পরে আয়, তারপর তোকে সব কথা বলছি। আমি বাথরুমে গিয়ে নিজের জামাটা খুলে মালিকের দেওয়া সুন্দর ড্রেসটা পরে নিই। ড্রেসটা পরে নিয়ে মালিকের সামনে এসে দাঁড়াই। মালিক তখন আমাকে দেখে বলেন, বাহ, এই ড্রেসে তোকে খুব মানিয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকে তোকে কাজের লোক মনে হয় না। তারপর উনি নিজের সব থেকে দামি পারফিউম আমার জামায় দিয়ে দেন এবং বলেন, আজ তো সে তোর উপরে পাগল হয়ে যাবে, আর তোর ফুলসজ্জার রাত, ভালো করে রেডি তো হতেই হবে। ফুলসজ্জার কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না মালিক কার কথা বলছিলেন। তাহলে মালিক কি আমার বিয়ে দিতে চেয়েছিলেন? তারপর উনি যা বললেন ওটা শুনে তো আমি আশ্চর্য হয়ে যাই। ওনার কথা শুনে ভয়ে আমার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। উনি আমাকে বলেন, মালকিনের সঙ্গে আজ তোমার ফুলসজ্জার রাত, আজ তুমি মালকিনের সঙ্গে রাত কাটাবে। মালিকের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি তো হতভম্ব হয়ে যাই। মালিক কিভাবে নিজের স্ত্রীর সঙ্গে এরকম করতে পারেন? আমি যখন মালিকের পা ধরে অনেক রিকোয়েস্ট করি যে মালিক এরকম করবেন না, আমি অনেক গরিব ঘরের ছেলে, দুটো টাকার জন্য আপনার বাড়িতে কাজ করছি, আমি এরকম কাজ করতে পারবো না। মালকিনকে আমি খুব শ্রদ্ধা করি। আমার চোখ থেকে রীতিমতো জল বেরিয়ে আসে এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। মালিক তখন বলেন, আমার পা ধরে কোনো লাভ নেই, এই কাজটা তোমাকেই করতে হবে। তোমাকে যে অ্যাডভান্স হিসাবে 40,000 টাকা দিয়েছিলাম, ওই টাকাটা এখনই আমাকে ফেরত দিতে হবে। মালিক যে 40,000 টাকা আমাকে দিয়েছিলেন, সেই টাকাটা আমি বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম। ওই মুহূর্তে 40,000 টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। তখন আমি বুঝতে পেরেছিলাম ওই 40,000 টাকা অ্যাডভান্স হিসাবে মালিক আমাকে কেন দিয়েছিলেন, যাতে এইভাবে আমাকে ব্ল্যাকমেইল করতে পারেন। আমি কান্নাকাটি করে হাত পা ধরে মালিকের কাছে অনেক জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি আমার একটাও কথা শুনেননি। তারপর আমার হাত ধরে টেনে নিয়ে যান মালকিনের ঘরে। মালকিন তখন নাক ডেকে ঘুমোচ্ছিলেন। তারপর মালিক আমাকে ঘরের ভেতরে দিয়ে ধাক্কা মেরে উনি পেছন দিক থেকে দরজাটা লক করে দেন। মালিকের ধাক্কা দিতেই হোঁচটকে আমি মালকিনের উপরে পড়ে যাই। মালকিন তখন ভয়ে আমাকে ঠেলে ফেলে দেন। আমিও তাড়াতাড়ি করে দূরে সরে হাত জোর করে দরজা কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি। মালকিন তখন বলেন, তুমি এত রাতে এই রকম পরে আমার ঘরে কি করছো? আমি ভয়ে কাঁদতে কাঁদতে হাত জোর করে মালকিনকে বলি, মালকিন আমি কিছু করিনি, মালিক জোর করে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আমি ওনাকে বারণ করেছিলাম, উনি আমার একটাও কথা শোনেননি। আমার মনে অনেক ভয় ছিল, যদি মালকিন মিথ্যা অপরাধে আমাকে ফাঁসিয়ে দেন তাহলে আমার জেল হয়ে যেতে পারে। সাধারণত একটা ঘরে যদি ছেলে ও মেয়ে থাকে, তাহলে ছেলেরা কোনো দোষ না করলেও মেয়েরা খুব সহজেই ছেলেদের মিথ্যা অপরাধে ফাঁসিয়ে দিতে পারে। ওই ভয়টা আমার মনের মধ্যে ছিল। তখন আমি বাবা মায়ের কথা ভাবছিলাম, আর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে তাদের মুখ দেখাবো। মালকিন কিন্তু এখন আমার মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি ভয় পেও না,
এসে বিছানায় শুয়ে পড়ো, আমি সোফাতেই শুয়ে যাব। মালকিনের কথা শুনে আমি তো চমকে গেছিলাম, কারণ আমার মনের মধ্যে যে ভয়টা ছিল, মালকিনের চোখে আমি সেই ভয়টা দেখতে পাইনি। উনি নর্মাল ছিলেন এবং এটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, এত কিছু হওয়ার পরেও উনি স্বাভাবিক অবস্থায় কি করেছিলেন। তারপর উনি সোফাতে শুয়ে পড়েন। আমি ভয়ে চুপচাপ দরজার গায়ে সেটেছিলাম। সেদিন সারা রাত আমি দরজা ধরে দাঁড়িয়েছিলাম। ভয়ে আমার ঘুম হয়নি এবং ভাবছিলাম কিসের জন্য আমি এই বাড়িতে কাজ করতে এসেছিলাম, কারণ আমি খুব বাজেভাবে এখানে এসে ফেঁসে গেছিলাম। তারপর ভাবছিলাম যে সকাল হতে এখান থেকে পালিয়ে চলে যাব, কিন্তু পালিয়ে গিয়েও তো আমার রক্ষে ছিল না। মালিকের 40,000 টাকা ফেরত দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। ওই টাকাটা আমি বাবাকে খরচ করার জন্য দিয়েছিলাম। আর ওদিকে মালকিন দিব্যি সুন্দর নাক ডেকে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। দেখে মনে হচ্ছিল মালকিনের জন্য এসব কোনো ব্যাপার না। যখন সকাল হয় তখন মালিক এসে দরজার খুলে দেন। ঘরের দরজা খুলে দেওয়া মাত্রই আমি সেই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তারপর মালিক আমাকে জিজ্ঞেস করেন, আমার বউয়ের সঙ্গে তোমার রাত কেমন কেটেছে? আমি তখন হাত জোর করে মালিককে বলি, মালিক আপনি কেন আমার সাথে এরকম করছেন? দয়া করে আমাকে বাড়িতে যেতে দেন। মালিক তখন আবার বলেন, 40,000 টাকার কথা মনে আছে তো? এই বাড়িতে আমি যতদিন চাইবো ততদিন তোমাকে থাকতে হবে। সেদিনের পর থেকে প্রত্যেক দিন মালিক নিজের স্ত্রীর ঘরে আমাকে পাঠিয়ে দিতেন। না চাইতেও বাধ্য হয়ে আমাকে মালকিনের ঘরে যেতে হতো। মালকিনের ঘরে গিয়ে এক কোণে আমি চুপচাপ বসে থাকতাম। অন্যদিকে মালকিন সোফায় গিয়ে ঘুমিয়ে পড়তেন। মালকিনকে দেখে আমি খুব আশ্চর্য হতাম, উনি এসব কেন সহ্য করছিলেন? উনি তো মালিকের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলতে পারতেন। বেশ কিছুদিন এইভাবে চলার পর সহ্য করতে না পেরে আমি সেদিন মালকিনের ঘরে যাই জিজ্ঞেস করতে, কেন উনি এসব সহ্য করেন। মালিক প্রত্যেকদিন রাতে আমাকে ঘরে এটা আশা করে যেতে বলতেন যে আমি হয়তো সেই রাতে মালকিনের সঙ্গে কাজটা সেরে ফেলবো। কিন্তু যতই হোক উনি আমার মালকিন ছিলেন। আমি ওনাকে সেই চোখে কোনোদিন দেখিনি, যদিও বা উনি দেখতে ভীষণ সুন্দরী ছিলেন। আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে সুযোগের সদ্ব্যবহার করত, কিন্তু আমি ওই ধরনের ছেলে ছিলাম না। মালকিনের ঘরে আমাকে নিয়ে আসতেন এবং প্রত্যেক দিন পেছন থেকে দরজা লক করে দিতেন। ওদিকে মালকিন নাক ডেকে সোফায় শুয়ে পড়তেন। ওনার তো কোনো চিন্তাই ছিল না। আমার সন্দেহ হয়েছিল মালিক এবং মালকিন দুজনের উপরে। একটা নর্মাল মানুষ কিভাবে রাতের বেলা নিজের স্ত্রীর ঘর পরপুরুষকে যেতে বলতে পারে। তারপরের দিন মালিকও মালকিনের ঝগড়ার আওয়াজ শুনতে পাই। মালকিন জোর জবরদস্তি মালিককে কিছু দেখতে বলেছিলেন। ও অনেক বেশি বকাবকি করছিলেন মালিকের উপর, আর বলছিলেন তোমার এই ব্যবহারের জন্য আমাদের বাড়িতে কোনো চাকর থাকবে না। এর আগে তুমি রাজুর সঙ্গে এরকম ব্যবহার করেছিলে, তাই সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। মালিকের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি সবকিছু শুনছিলাম। তখন বুঝতে পারছিলাম এর আগের যে চাকরটা ছিল মানে রাজু, তার সঙ্গে ওরা এরকম ব্যবহার করছিল, ঠিক আমার সঙ্গে যেমন মালিক ব্যবহার করছে। সে চাকরটা বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। সেদিন মালিকের ঘর থেকে চলে যাওয়ার পরে আমি মালকিনের ঘরে ঢুকি। তারপর ওনাকে জিজ্ঞাসা করি, মালিক আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে? মালকিন সাধারণত খুব নম্র স্বভাবের ছিলেন, উনি আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতেন না। মালকিন আমাকে নিজের ঘরের দেখে বললেন, আমি তোমারই অপেক্ষা করছিলাম, তোমার সঙ্গে কথা আছে। তোমার থেকে এই কথাগুলো আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। তোমার মালিকের এরকম করার কারণ হচ্ছে উনি এখন অসুস্থ আছেন। 2 বছর আগে যখন তোমার মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মাথায় আঘাত লেগে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। বিয়ের পরে তোমার মালিক আমাকে সব সময় সন্দেহ করত। অফিস যাওয়ার পরে সে বারবার ফোন করে আমার খোঁজ খবর নিত। সে ভাবতো তার অনুপস্থিতিতে আমি কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছি। সব সময় তার মনে একটা চিন্তা হতো, আমি হয়তো কোনো পরপুরুষের সঙ্গে কথা বলছি। তোমার মালিক সব সময় আমাকে সন্দেহ করত। এসব কারণের জন্য তোমার মালিকের সঙ্গে আমার অনেক ঝগড়া হতো। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম এগুলো তার মনের ভুল ধারণা। তারপর সেদিন যখন তোমার মালিকের অ্যাক্সিডেন্ট হয়, সেদিন আমি তোমার মালিকের বন্ধুর সঙ্গে হসপিটালে গিয়েছিলাম। তোমার মালিক যখন হসপিটাল অ্যাডমিট ছিল তখন আমাকে তার বন্ধুর সঙ্গে দেখে সন্দেহ করছিল। অ্যাক্সিডেন্টের সময় সে ভেবেছিল আমার সম্পর্ক তার বন্ধুর সঙ্গে আছে, কিন্তু আমাদের আগে পরে যেহেতু কেউ ছিল না, তাই বাধ্য হয়ে তার বন্ধুর সঙ্গে আমাকে হসপিটাল যেতে হয়েছিল। অ্যাক্সিডেন্টের পর থেকে তোমার মালিকের আরও অনেক বেশি আমাকে নিয়ে সন্দেহ বাতিক বেড়ে যায়। তোমার মালিক বেঁচে আছে ওটাই আমার জন্য অনেক। এখন ওনার ব্রেনের অবস্থা ঠিক নেই, ঠিক হওয়ার জন্য এখনও সময় লাগবে। আমি তাকে জোর করে ওষুধগুলো খাইয়ে দিই। তোমার মালিক ওষুধও ঠিকঠাক খেতে চায় না, তাই সে এখন যে কোনো পরপুরুষ দেখলেই তাকে আমার কাছে নিয়ে আসে ও বলে ওই পরপুরুষের সঙ্গে আমাকে রাত কাটাতে হবে। তোমার মালিক এটা প্রমাণ করতে চায় যে আমি সত্যি একজন চরিত্রহীন মহিলা।
আমি জানি এগুলো তার ব্রেন খারাপ হওয়ার একটা অংশ, তাই এই কথাগুলো আমি এত মাইন্ডে নিই না। কারণ তোমার মালিককে আমি অনেক ভালোবাসি, তাকে আমি সুস্থ করতে চাই। তার মাথা থেকে এই কথাটা দূর করতে হবে এবং তাকে ঠিক করার জন্য তোমাকে আমার সাথে সাথ দিতে হবে। আমাদের বাড়িতে এর আগে যে চাকরটা ছিল তার নাম ছিল রাজু। রাজুর সঙ্গেও তোমার মালিক এরকম ব্যবহার করেছিল, কিন্তু রাজু আমার সঙ্গে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিল, তাই আমি তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু তুমি যখন প্রথম দিন আমার ঘরে এসেছিলে, তোমাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা ভালো ছেলে এবং তুমি আমার সঙ্গে কোনো খারাপ কাজ করবে না। তাই এতদিন তোমার মালিকের পাগলামি আমি সহ্য করেছিলাম। নইলে তুমি আমার সঙ্গে কোনো খারাপ কাজ করলে তোমাকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। মালকিন এই কথাগুলো বলার পরে কাঁদতে শুরু করেন আর বলেন, একটা মেয়ে হয়ে এসব সহ্য করা অনেক কষ্ট। আমি তখন মালকিনকে বলি, মালকিন আপনি একদম চিন্তা করবেন না, মালিককে ঠিক করার জন্য আমি আপনার সাহায্য করব। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। সেদিনের পর থেকে মালিক যা বলতেন আমি চুপচাপ সেটা শুনে নিতাম এবং মালিককে ওষুধ খাওয়ানোর সময় আমি মালকিনের সাহায্য করতাম। আজ মালিকের বাড়িতে 3 বছর হয়ে গেছে, আমি এখনও ওদের বাড়িতে কাজ করি। মালিক এখন আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে, উনি আর আমাকে মালকিনের ঘরে যেতে বলেন না। মালিকের সুস্থ হওয়ার পরে মালকিন আমার একটা গরিব ঘরের মেয়ে দেখে বিয়ে দেন, যার নাম ছিল বিউটি। বিয়ের আগে আমি ভাবতাম মালকিনের মতো আমারও একটা সুন্দর বউ হবে। গরিব হলেও আমার বউ খুব সুন্দর দেখতে, আমি আমার বউকে খুব ভালোবাসি। আমরা দুইজন মালিকের বাড়িতে কাজ করি এবং মালিকের বাড়িতেই থাকি। মালিক এখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। এটার জন্য মালকিন আমাকে মাঝে মধ্যেই বলেন, রোহিত তুমি আমার সঙ্গে না দিলে তোমার মালিককে ঠিক করতে পারতাম না। আজ তোমার জন্য তোমার মালিককে ঠিক করতে পেরেছি। তোমার যখন যা দরকার হবে আমাকে বলবে, আমি তোমার সাহায্য করব। এখন আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।